ফের বড়সড় ধাক্কার মুখে রাজ্য সরকার, প্রশ্নের মুখে পুলিশ ও নিম্ন আদালতের ভূমিকাও। সন্দেশখালীর প্রতিবাদী মুখ মাম্পি দাস ওরফে পিয়ালি দাসকে অবিলম্বে জামিনের নির্দেশ হাইকোর্টের। লঘুধারায় মামলা রুজু করেও কিভাবে জেলবন্দি মাম্পি, প্রশ্ন বিচারপতির। অন্যদিকে ডানা ছাটা হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। পিএমএল এর সন্দেহভাজন হলেই দুম করে গ্রেফতার নয় আদালতের পর্যবেক্ষণেই গোটা তদন্ত চলবে। হেফাজতে নিতে হলে এবার থেকে প্রয়োজন কোর্টের নির্দেশ। এবং পিএমএল এ 19 ও 45-কে কার্যত খর্ব করা হলো। সব মিলিয়ে একদিকে ইডির ডানা ছাটা, অন্যদিকে সন্দেশখালীর ঘটনায় মাম্পি ওরফে পিয়ালি দাসের জামিন। কলকাতা হাইকোর্ট থেকে জামিন মঞ্জুর। নিম্ন আদালতের বিচারক কেন জেলে হেফাজতের নির্দেশ দিয়েছিলেন এ প্রশ্ন তোলেন বিচারপতি। জামিনযোগ্য ধারায় গ্রেফতারি হলেও পরে কেন জামিন অযোগ্য ধারা যোগ, এ প্রশ্ন উঠছে। ফের বড়সড় ধাক্কার মুখে রাজ্য সরকার, প্রশ্নের মুখে পুলিশ ও নিম্ন আদালতের ভূমিকা। এই খবর নিয়ে কথা বলবো, সরাসরি বিস্তারিত আলোচনা করব। অপর স্টুডিও থেকে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন। সত্যজিৎ, সন্দেশখালীর প্রতিবাদী মাম্পি ওরফে পিয়ালি দাসকে ভুয়ো মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছিল, এই অভিযোগ প্রথম থেকেই, এবং তারপর অবশেষে এবার হাইকোর্টে ধাক্কা। হাইকোর্ট সরাসরি প্রশ্ন তুলল নিম্ন আদালতের ভূমিকা নিয়ে, পুলিশের ভূমিকা নিয়ে। সব মিলিয়ে মাম্পি দাস ওরফে পিয়ালি দাসের জামিন মঞ্জুর হওয়ায় কি কি ছবি সামনে আসছে সত্যজিৎ? দেখো অভিক, দুটো বিষয় এক্ষেত্রে। আজকে যে পিয়ালি দাস ওরফে মাম্পি দাস, তার ক্ষেত্রে হাইকোর্টের যে নির্দিষ্ট বক্তব্য যে সম্পূর্ণ তাকে জামিন যেমন দেওয়া হয়েছে, অন্তর্বর্তী জামিন তিনি পেয়েছেন, একই সঙ্গে তার ক্ষেত্রে যে বক্তব্য যে বেআইনিভাবে এই ধারা রুজু তার ক্ষেত্রে ইনক্লুড করা হয়েছিল, এবং পাশাপাশি এই রায় যখন সামনে আসছে তখন আরও একটি বিষয় বলবো যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, তাদের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছে দেশের সর্বোচ্চ আদালত, এবং তাদের কার্যত ছেটে দেওয়া হয়েছে অনেকটাই, এরকম মতামত বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে আসছে। পিয়ালি দাস সন্দেশখালীর প্রতিবাদী মুখ, তার ক্ষেত্রে যেটা মূল ব্যাপার উঠে আসছে অভিক, যে তাকে যে গ্রেপ্তার করা হয়েছিল সেই গ্রেপ্তারের বিষয়টা কী ছিল। 6ই মে নিয়তি মাইতি, তিনি সন্দেশখালীর বাসিন্দা, তিনি একটা অভিযোগ করেছিলেন যে 5ই মে তিনি শাসক দলের যে সমাবেশ সেখানে তিনি গেছিলেন, সেই সমাবেশে যাওয়ার পরেই তাকে হুমকি দেন পিয়ালি দাস। এই মর্মে তিনি 6ই মে একটা অভিযোগ তিনি লিখিত আকারে সন্দেশখালীর ওসিকে তিনি জানান। এরপর নির্দিষ্টভাবে 7ই মে তার বিরুদ্ধে মামলা রুজু হয়, এবং 448, 341, 325 এবং 323 এই জামিনযোগ্য ধারায় তাকে মামলা রুজু হয়। তার বাড়িতে একটি 41-এর নোটিশ সার্ভ করা হয়েছিল, এবং পরবর্তী সময় 9ই মে তাকে এই 41-এর নোটিশ সার্ভ করা হলে নিয়ম তাকে যেতে হবে থানায়, তিনি যান। এবং এই যখন পিয়ালি দাস যখন থানায় যাচ্ছেন জামিনযোগ্য মামলায় সেই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে, ঠিক তখনই পুলিশ আবার বসিরহাট আদালতে গিয়ে এই 195A, এটা জামিন অযোগ্য ধারা, এই ধারাটার বক্তব্য হলো যে কোনো সাক্ষীকে ভয় দেখানো বা ভীতি প্রদর্শন করা অথবা ডকুমেন্টসকে ট্যাম্পার করা, এক্ষেত্রে 195A এই জামিন অযোগ্য ধারাটি তারা আবেদন করেন বসিরহাট কোর্টের কাছে, এবং সেটা আবেদন মঞ্জুর হয়। পিয়ালি দাস যখন যাচ্ছেন, যে তথ্য সামনে আসছে, তিনি যাচ্ছেন জামিনযোগ্য মামলাকে তিনি সেই বিষয়ে তিনি কমপ্লাই করতে যাচ্ছেন। একেবারে এখান থেকে সত্যজিৎ আসবো, তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি রয়েছেন ফোনে। সরাসরি তোমার প্রশ্ন সত্যজিৎ। তরুণবাবু, যে ছবি আছে দেখলাম যে পিয়ালি দাস জামিনযোগ্য মামলায় তিনি কমপ্লাই করতে গিয়ে দেখা গেল তার জামিন অযোগ্য মামলা জুড়ে দেওয়া হলো, এবং হাইকোর্টের তরফে বিচারপতি জয় সেনগুপ্ত পরিষ্কার বলেছেন যে তিনি বিস্মিত হয়েছেন যে কী করে গোটা বিষয়টা হলো, কোন দিকে গোটা ব্যাপারটা যাচ্ছে বা কীভাবে গোটা বিষয়টা হলো। সন্দেশখালী যে পরবর্তীকালে তৃণমূলের তরফ থেকে একাধিক যে ভিডিওগুলো এসেছিল, সেগুলো যে তৈরি করা, সেগুলো নিয়ে তো কোনো সন্দেহ নেই। এবং যারা যারা ওখানে অভিযোগকারী ছিল, যারা অত্যাচারী ছিল, তাদের বিরুদ্ধে এক এক করে মামলা করে ফাঁসানো হয়েছে। তো এই মামলা তার একটা প্রমাণ। এই মাম্পি দাসকে রাখা হয়েছিল একটা কেসে, নোটিশ করা হয়েছিল একটা কেসে, এবং যখন সারেন্ডার হলো তখন অন্য একটা কেস অ্যাড করা হলো। অদ্ভুত ভাবে তার যখন পুলিশ কাস্টডি হয়ে গেল, সেই মোমেন্টেও সিডি কিন্তু প্রডিউস হয়নি। তো প্রশ্ন হয়ে গেল, এখানেও বিচার অবস্থার উপর সন্দেহ থাকছে ম্যাজিস্ট্রেটের ওপর। উনি সিডি না দেখে, পুরো বিষয়টা না দেখে কিভাবে পুলিশ কাস্টডি দিয়েছেন, বিষয়গুলো তদন্ত হবে। তবে আপাতত দৃষ্টিতে আমার যেটা লাগছে, পুরো বিষয়টা নিয়ে যখন তদন্ত চলবে, আরো তদন্ত হবে যে কারা কারা করেছে এবং কারা কারা এই নাটকটার পিছনে ওই সকল স্টিং এন্ড ফেক ভিডিও চক্কর যারা বানানোর চেষ্টা করছে, তবে বিষয়টা সামনে আসবে। পুলিশ কিরকম কাজ করছে এবং পুলিশ কার পেরোলে আছে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরা বুঝতে পারছে।
তরুণবাবু, যেটা তথ্য উঠে আসছে যে বিচার প্রক্রিয়া চলাকালীন যখন কোনো মামলা চলছে, বিচার প্রক্রিয়া চলছে, তখন যদি অভিযুক্ত সাক্ষীদের কোনো ভয় বা ভীতি প্রদর্শন করে তখন 195 যুক্ত হতে পারে। এক্ষেত্রে মাম্পি দাসের ক্ষেত্রে এই মামলা কি, এই ধারা কি আদৌ যুক্ত করা যায়? কি বলছে আইন? অবভিয়াসলি যায় না। আমি তারপর আবার বলছি, যখন মামলা যখন চলছে ওনাকে যখন ডাকা হচ্ছে একটা সেকশনে, সারেন্ডার করছে এরকম ভাবে, অবজর্ভার একটা সেকশন অ্যাড হয়ে যাচ্ছে। তো এভরিথিং উই নো, এভরিথিং হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। আমরা সেই পশ্চিমবঙ্গেই বাস করছি যেখানে একটা ফালতু মামলার জন্য শিবদাস মন্ডলের একটা কমপ্লেনের বেসিসে অনুব্রতকে 12 দিন পুলিশ কাস্টাডি দেওয়া হয়েছিল। তো অনুব্রত 12 দিন পুলিশ কাস্টাডি ওই মামলা কি করে যায়? তো ওই মামলা যে ম্যাজিস্ট্রেট ছিল তিনি বলতে পারবেন। এবং এখানেও মাম্পি দাসের কিভাবে তাকে পুলিশ কাস্টাডি পাঠানো হলো, আমাদের প্রশ্ন না করে মানে ম্যাজিস্ট্রেটকে প্রশ্নটা করলে ভালো হয়। ইতিমধ্যে অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য জানতে চেয়েছে হাইকোর্টে, তবে জানতে চেয়েছেন বিচারপতি। কতটা গুরুতর হলে এক্ষেত্রে এই ছবিটা উঠে আসে? না দেখুন, অ্যাডভোকেট জেনারেল হাজার হোক মানুষ, তো এবার আমি জানি না তিনি কিভাবে সমর্থন করে চলেছেন, তার কাজের জন্য করতে হচ্ছে। অ্যাডভোকেট জেনারেল ওপিনিয়ন চেয়েছে এবং এই জলটা অনেকটা দূরই গড়াবে। আমি জাস্ট আপনার চ্যানেলের মাধ্যমে তাদেরকে সাবধান করতে চাই, যারা এই ড্রামাটাকে সাজালো, সন্দেশখালীকে মিথ্যে প্রমাণের চেষ্টা করলো, যে ইউটিউবার ওখানে গিয়ে পুরো মানে কীর্তিটা করলো, যে আইপ্যাক এই তৃণমূলের ক্ষুদ্র নেতাগুলো যারা এই কীর্তিটা করলো তারা সাবধান হয়ে যান। কারণ এই হয়তো পিসি ভাইপো নির্দেশে করেছেন কাজটা, না আমরা তো পিসি ভাইপো আসবে না, লোকাল তৃণমূল নেতাদের আসবে এবং ইউটিউবারটা আসবে। ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি সঙ্গে ছিলেন। অভিক, একটা বিষয় খুব পরিষ্কার হয়ে উঠছে যে এক্ষেত্রে আবারও যে ছবিটা আসছে, যে যদি মামলা যখন, অর্থাৎ যখন ট্রায়াল চলছে, বিচার প্রক্রিয়া চলছে, তখন যদি জেলবন্দি অবস্থায় বা যে কোনো অবস্থায় অভিযুক্ত অন্যদিকে থাকা সাক্ষী বা তাদের অন্য অংশকে ভীতি প্রদর্শন করে, ডকুমেন্টগুলোকে বা এভিডেন্সকে ট্যাম্পার করার চেষ্টা করে বা বিলুপ্ত ঘটানোর চেষ্টা করে, সেগুলোকে এভিডেন্স ধ্বংস করার চেষ্টা করে, সেক্ষেত্রে এই 195A এই জামিন অযোগ্য ধারাটি যুক্ত হতে পারে। কিন্তু মাম্পি দাসের ক্ষেত্রে বিচার প্রক্রিয়া শুরুই হয়নি, ফলে সেক্ষেত্রে কীভাবে যুক্ত হলো বিচারপতি জানতে চেয়েছেন। পাশাপাশি স্থানীয় থানার ভূমিকা, বসিরহাট জেলা পুলিশের পুলিশ সুপারের ভূমিকা এবং নিম্ন আদালতের ভূমিকা সব কিছু নিয়ে প্রশ্ন তুলেছেন। এক্ষেত্রে যে ছবিটা উঠে আসছে, যে প্রশ্নটা উঠে আসছে, মাম্পি দাসের ক্ষেত্রে তাকে জামিনযোগ্য ধারায় ডেকে 41 যে নোটিশ থাকে, সেই নোটিশে তাকে থানায় ডেকে তখন যখন বলা হচ্ছে এই জামিন অযোগ্য এবং তাকে পিসিতেও নিয়ে নেওয়া হলো, অর্থাৎ পুলিশ কাস্টাডি নিয়ে নেওয়া হলো, গোটা 195 যুক্ত, এ নিয়েই বড় প্রশ্ন সামনে এসেছিল। সত্যই দাসপথ আমার কাছে এই মুহূর্তে আমাদের সঙ্গে বিশিষ্ট আইনজীবী রাজ্যসভা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন। ফলে সত্যই তোমার প্রশ্ন। বিকাশবাবু, মাম্পি দাস তিনি জামিন পেয়েছেন, আদালত তাকে সেই পথে হেঁটেছে হাইকোর্টের তরফে, এবং গোটা বিষয়টা নিয়ে প্রশ্ন, অর্থাৎ প্রক্রিয়া এই 195A যুক্ত করা হলো কিভাবে, এই গোটা বিষয়টা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আইনের ব্যাখ্যাটা জানতে চাইব। দেখুন, আদালতের সাংবিধানিক আদালতের বিচারক সংবিধান এবং সাংবিধানিক অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবেন, সেদিক থেকে বিচারকরা একটা সঙ্গে সঙ্গে ঠিক কাজ করেছেন। তার বিরুদ্ধে কোনো জামিন ধারার অভিযোগ ছিল না, আর জামিন অযোগ্য ধারার অভিযোগ থাকলেই যে তাকে নিতে হবে তার তো কোনো বাধ্যবাধকতা নেই। বিচারককে তো প্রাথমিক এখানে দেখা যাচ্ছে যে নিম্ন আদালতের বিচারক কিছুই খতিয়ে দেখেননি এবং এটা বলতে প্রসিকিউটর নিম্ন আদালতের বিচারক খতিয়ে দেখেননি, এটা কি কোনো আইনি ফাঁক বা এটাই কি বিচার ব্যবস্থার একটা অদ্ভুত ছবি বলে মনে করা যেতে পারে? কিছুদিন আগে ভারতবর্ষের প্রধান বিচারপতি তিনি নিজে বলেছেন নিম্ন আদালতের বিচারকরা জামিন দিতে জানেন। এই নিম্ন আদালতের বিচারকরাও তো তারাও তো সমাজে বিভিন্ন জায়গায় বসবাস করেন, গুন্ডা বদমাইশদের তো হাত অনেক লম্বা, তারাও বিভিন্ন জায়গায় বিভিন্ন দেখা হয়। এইসব কারণে বিচারকরাও অনেকে একটু বিভ্রান্ত হয়ে পড়েন, যা বলে পুলিশ যা বলছে তাই হোক। তাহলে কোথাও কি তাহলে বিচারের যে বাণী বা বিচারের যে প্রক্রিয়া, যে আনবায়াসড বিষয়টি, সেটার সঙ্গে কি কম্প্রোমাইজ করা হচ্ছে বলে মনে হচ্ছে নিম্ন আদালতগুলোর ক্ষেত্রে? কোনো ক্ষেত্রে তো
হচ্ছেই তো, কোনো কোনো ক্ষেত্রে তো হয়েই যাচ্ছে, এবং সেটা হচ্ছে বলে উচ্চ আদালত হিসেবে হাইকোর্ট হস্তক্ষেপ করছে সময় নির্দিষ্ট আদেশ দিচ্ছে। ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সঙ্গে ছিলেন। অভিক, খুব গুরুত্বপূর্ণ বক্তব্য উঠে আসলো। বিকাশবাবু বললেন যে নিম্ন আদালতগুলোর ক্ষেত্রে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী, বিশিষ্ট আইনজীবী, তিনি বলছেন যে নিম্ন আদালতগুলোর ক্ষেত্রে অনেক সময় বিচারকরা যে রায় দিচ্ছেন বা জামিনের ক্ষেত্রে বিশেষভাবে, সেটা অনেক সময় তা নিয়ে প্রশ্ন উঠছে। এই প্রশ্ন উঠছে, মাম্পি দাস ওরফে পিয়ালি দাসের জামিন মঞ্জুর হয়েছে, সন্দেশখালী জুড়ে একটা খুশির হাওয়া, একটা উচ্ছ্বাস উন্মাদনা দেখা গিয়েছে, কিন্তু তার পাশাপাশি আগামী দিনে এই মামলায় যেমন মাম্পি দাসকে গ্রেফতার করা হয়েছে ভুয়ো মিথ্যে মামলায় অভিযোগ, সন্দেশখালীর প্রতিবাদীদের কণ্ঠরোধের নানা অভিযোগ সামনে আসছে। পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডানা ছাটা হলো, খর্ব করা হলো ক্ষমতা। এই প্রশ্নে কি খবর? বিস্তারিত আসবো। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। একদিকে সন্দেশখালীর প্রতিবাদী মাম্পি ওরফে পিয়ালি দাসের জামিন মঞ্জুর হয়েছে উচ্চ আদালতে, আর পাশাপাশি আরও এক গুরুত্বপূর্ণ খবর, ডানা ছাটা হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। পিএমএল এর সন্দেহভাজন হলেই হঠাৎ করে গ্রেফতার নয়, দুম করে গ্রেফতার করা যাবে না, আদালতের পর্যবেক্ষণেই গোটা তদন্ত চলবে। হেফাজতে নিতে হলে এবার থেকে প্রয়োজন কোর্টের নির্দেশ। ঠিক কোন পরিস্থিতিতে এই জায়গায় দাঁড়িয়ে কি বাধা তৈরি হলো, নাকি তদন্ত প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়বে না, এর প্রেক্ষিতে বিস্তারিত জানবো। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন সরাসরি অপর স্টুডিও থেকে। সত্যজিৎ, ইডির ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর কোন কোন পরিস্থিতি সামনে আসতে পারে? দেখো অভিক, দুটো বিষয়, একটা বিষয় মনে করাবো তোমাকে, সেটা হলো 2019 সালেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে সুপার পাওয়ার দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে, এম্পাওয়ার্ড করা হয়েছিল। এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা যদি মনে করতেন যে পিএমএলএতে, অর্থাৎ বেআইনি যে আর্থিক তছরূপ যে প্রতিরোধ আইন রয়েছে, সেই বিষয় কেউ যুক্ত আছে বা অভিযুক্ত, তাকে গ্রেপ্তার করার ক্ষমতা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে সুপ্রিম কোর্টের তরফে দেওয়া হয়েছিল। সুপার পাওয়ার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে 2019 সালে দেওয়া হয়েছিল। এবং যথেষ্ট মনে আছে যে সেই সময় সংসদের বাদল অধিবেশন চলছিল সম্ভবত, যদি ভুল না হয়, এবং সেই অধিবেশনে কার্যত একদম উত্তাল হয়েছিল সংসদ ভবন এই ক্ষমতা পাওয়ার পরই। এরপর বেশ কয়েক বছর ধরে আমরা দেখেছি দেশ জুড়ে বিভিন্ন ক্ষেত্রে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট খুব বড় কাজ করেছে এবং তারা প্রচুর অর্থ উদ্ধার করেছে। বিভিন্ন স্টেটে তারা গুরুত্বপূর্ণ কাজ করেছে, প্রচুর বেআইনি অর্থ উদ্ধার হয়েছে। এই ছবিটি যেমন এসছে, একই সঙ্গে বিরোধী পরিষদ থেকে, দেশ এবং রাজ্যের বিরোধী রাজনৈতিক পরিষদ থেকে নির্দিষ্টভাবে এই অভিযোগ ওঠানো হয়েছে বা তোলা হয়েছে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা কিন্তু ব্যবহৃত হচ্ছে, তাদেরকে ব্যবহার করা হচ্ছে, একেবারে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে অভিযোগ দাগা হয়েছে। কিন্তু যে ছবিটা উঠে আসছে, যে সেই অভিযোগের পরও এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এ রাজ্যের ক্ষেত্রে দেখেছি বড়সড় তারা সাফল্য বিভিন্ন সময় পেয়েছে। এরকম একটা অবস্থায় নির্দিষ্টভাবে সুপ্রিম কোর্টের যে সাম্প্রতিক রায় বা সাম্প্রতিক নির্দেশ, তাতে দেখা যাচ্ছে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ সুপ্রিম কোর্ট নিয়েছে এবং তাদের যে ক্ষমতা তা অনেকটাই কিন্তু খর্ব করা হয়েছে বলে একেবারে এই ক্ষমতা খর্বের প্রসঙ্গে বিস্তারিত যাব। তবে তার আগে সত্যজিৎ, এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে ফোনে রয়েছেন, তোমার প্রশ্ন সরাসরি। অরিন্দমবাবু, যে ছবিটা আমাদের কাছে আসছে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের ক্ষেত্রে ক্ষমতা খর্বের ছবিটা আসছে, এবং এর আগে মনে করা হতো যে পিএমএলএ 19 অর্থাৎ যে ধারাতে মনে করা হতো যে যদি কোনো ব্যক্তি তিনি সরাসরি মানি লন্ডারিংয়ের সাথে জড়িয়ে আছেন, যদি ইডি মনে করতো তাকে দুম করে গ্রেপ্তার করা যেত। কিন্তু এক্ষেত্রে সেটা হবে না, তাকে আদালতের সমনের মাধ্যমে বা আদালতে গেলেই বিষয়টা অনেকটা লঘু হবে। কিভাবে গোটা বিষয়টার ছবি উঠে আসছে? দেখুন সত্যজিৎ বাবু, দোজ হু আর দ্য ল অ্যাপয়েন্টেড না, তারা এটাতে ঘাবড়ায় না। এটা সেরকম নতুন কিছু দেয়নি। কেন আমি আপনাকে বলেছি, স্পষ্ট করে দিচ্ছি। শুরু সেকশন 90-তে যেটা আছে সেটাই ব্যাখ্যা করেছে। আপনার পিএমএলএ অ্যাক্টে দেখবেন 50-তে কি আছে। আপনি কেন আজকে এই কথাটা বলছি, যদি কোনো তদন্তকারী সংস্থা ইডি কোনো কিছু যদি চার্জশিট দিয়ে দেয়, সেই চার্জশিটে আপনাকে বুঝতে হবে ব্যাপারটা। সেই চার্জশিটে আমি কাউকে পেলাম না, অ্যাটেন্ডাম রেড করলাম, আমি আপনাকে অ্যাবসকন্ডার দেখিয়ে চার্জশিট দিচ্ছি। কথাটা বোঝার চেষ্টা করুন, আমি অ্যাবসকন্ডার দেখিয়ে চার্জশিট দিচ্ছি। এইবার ধরুন সেই ব্যক্তি অন্য জায়গায় ছিল, এলো, তাকে আমি অ্যারেস্ট করে দেবো। কেন আমি অ্যারেস্ট করবো? এটা তো হয় না। কারণ আপনি যখন চার্জশিট দেবেন তারপরে তাকে অ্যারেস্ট করতে গেলে তো কোর্টের অনুমতি লাগবে, যে কথাটা সুপ্রিম কোর্ট বলেছে। যেমন আমরা আপনাদের বলি যে আমি একটা ডাকাতি কেসে ডাকাতকে পেলাম না, কিন্তু আমি অ্যাবসকন্ডার নতুন যে সংহিতা হচ্ছে, নতুন যে আইনটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান পেনাল কোড, তাতে দেখুন স্পষ্ট লেখা আছে
যে আমি যদি কাউকে হজকান্ডাক্ট পাই, আমি এত দিনের মধ্যে যদি না পাই আমি চার্জশিট দিতে পারবো। নতুন একটা ক্লারিফিকেশন হয়েছে। কিন্তু আমরা কি করতাম, আমরা করতাম হচ্ছে যদি কখনো কাউকে না পাওয়া যায় আমরা অ্যাবসকন্ডাক্ট দেখালাম। অ্যাবসকন্ডাক্ট দেখাবার পরে কোর্ট থেকে আমি যদি প্লেয়ার ডে ওয়ারেন্ট ইস্যু হয়, যদি না পাওয়া যায় তাহলে WP ইস্যু হয়। কিন্তু অ্যাবসকন্ডাক্ট দেখাবার পরে টাকা ধরছি, আমি তাকে ফট করে অ্যারেস্ট করতে পারি না। সেইটা আরো সুন্দর করে সুপ্রিম কোর্ট ইডি অফিসারকে বুঝিয়ে দিয়েছে যে আন্ডার সেকশন 19 যে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে যদি তুমি চার্জশিট দাও, যে কেন চার্জশিট দিচ্ছ তাকে তুমি পাচ্ছ না, কিন্তু এবার যদি তুমি পেলে তাহলে তুমি অ্যারেস্ট করতে পারবে না, তাহলে তোমার কোর্টের অনুমতি নিতে হবে। এটা তো ঠিকই বলেছে, এটা তো নতুন নেই। যেমন আমি এইরকম প্রচুর ঘটনা আছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেটা বলেছে খুব সুন্দর বলেছে, এবং টু অ্যাভয়েড এনি মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং সত্যি কিছু অফিসার তো আছে যারা অতি সক্রিয়তা দেখায়। আমি চার্জশিট দিচ্ছি অ্যাবসকন্ডাক্ট দেখিয়ে, আর আমি পেলাম তাকে আমি অ্যারেস্ট করে দেবো আদালতের পারমিশন ছাড়া, এটা হতে পারে না। যে PMLA 45 বলা হচ্ছে যে অভিযুক্ত ব্যক্তিকে যদি তার নিজের সাবমিশন তিনি করেন, সেক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে প্রমাণ আনছে তার থেকে বেশি প্রমাণ দিয়ে তাকে এই নিরপরাধ প্রমাণের রাস্তা প্রশস্ত করতে হবে, এবং তিনি এই ধরনের কাজে যুক্ত হবেন না, এই বক্তব্য সামনে আসতে হবে বা প্রমাণ সামনে আসতে হবে, এরপরে তার জামিন আসবে বা জামিন হবে। এক্ষেত্রে PMLA 45টাও অনেকটা সাপ্রেস করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। সেই ছবিটা কিভাবে আসছে? না, দেখুন আমি আপনাকে বলছি যে আপনি PMLA অ্যাক্টের 1916, 19A, 50টাই দেখুন, সেখানে স্পষ্ট বলা হচ্ছে ডেপুটি ডাইরেক্টর পর্যন্ত অ্যারেস্ট করা যাবে কোন সংস্থা প্রোভাইডেড যদি সাফিসিয়েন্ট এভিডেন্স থাকে। এবার যেটা হয়েছে ঘটনা, সেটা হচ্ছে কি এমন একটি ঘটনা তারা পেশ করেছে, আপনি জানেন যে কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু ঘটনা ঘটছে যেটা সুপ্রিম কোর্ট কিন্তু পার্টিকুলার একটা কেসের ভিত্তি করে এই অর্ডারটা দিয়েছে। এবং এইখানে আমি মনে করি, আমার যেটা পার্সোনাল আমি আজকে দেখেছি ব্যাপারটা, আরো কয়েকজন ভালো আমাদের যারা জাস্টিস আছে তাদের সাথে কথা বলেছি, যে এই কথাটা উনি বলেছেন সেটা হচ্ছে কি যে আরো সুন্দর করে ক্ল্যারিফাই করে দিয়েছে যে আপনারা যে ব্যাপারটা একটু বোঝার ব্যাপার আছে। ধরুন আমি যে কেসটা চার্জশিট দিলাম, আমি 10 জনকে চার্জশিট দিলাম, তার মধ্যে 5 জন অ্যারেস্ট হয়েছে, 5 জনকে আমি পাচ্ছি না। এইবার ধরুন সেই 5 জনকে আমি পেলাম, তখন তো আমি হট করে অ্যারেস্ট করতে পারি না। ঠিকই তো বলেছে। আপনি যখন আদালতকে জানাচ্ছেন আমি চার্জশিট দিলাম অ্যাবসকন্ডার, তাহলে আপনি পাচ্ছেন কেন? তাহলে আপনার আদালতকে ইন্টিমেশন দিতে হবে। ইন্টিমেশন দেওয়ার পরে আদালত যখন বলবে ইউ হ্যাভ টু আপডেট, সমন দিতে হবে। এই যে ফর্মালিটিস গুলো ওয়ারেন্ট ইস্যু করতে হবে, অ্যারেস্ট করবেন। এটা ঠিক, একদম ঠিক শুধু নয়, এটা আমি আপনাকে একটা কথা বলছি খুব ভাইটাল। 498 আপনি দেখবেন যে আমরা মানে স্বামী, ননদ, শ্বশুর, শাশুড়ি সব অ্যারেস্ট করে দিত। তাহলে হাইকোর্ট কি নির্দেশ দিল না, প্রথম অপব্যবহার করার জন্য প্রথম হাজবেন্ডকে আপনি প্রিন্সিপাল অ্যারেস্ট, তারপরে কোর্টকে জানান, কোর্ট যদি পারমিশন দেয় তখন আপনারা অ্যারেস্ট করবেন। কেন অ্যারেস্ট আপনি মিসইউজ করছেন? এই ক্ষেত্রে কিন্তু সেটা নয়, এটা কিন্তু কোর্টের যে অর্ডারটা, সেই অর্ডারটি সেটাই কিন্তু আপনি 19-এ খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়ে এটাই হওয়া উচিত। ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশকর্তা। একটা বিষয় একদম পরিষ্কার ছবি, যেটা প্রাক্তন পুলিশকর্তা সহ বাকিরা বলছিলেন, যে চার্জশিটে যেগুলো চার্জশিট হয়ে গেছে সেই কেসগুলোর ক্ষেত্রে নতুন করে গ্রেপ্তারত্ব প্রয়োজন থাকে না। চার্জশিট হওয়ার পরেই অভিযুক্ত ব্যক্তি তিনি অন্তর্বর্তী জামিনেই থাকেন। ফলে এক্ষেত্রে চার্জশিটের ক্ষেত্রে যদি কোনো গ্রেপ্তারের প্রয়োজন হয় বা ওই ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যাকিউজ বাদে যদি অন্য কোনো ব্যক্তি যাকে গ্রেপ্তারের প্রয়োজন, সেক্ষেত্রে আদালত বলছে, সুপ্রিম কোর্ট বলছে, সর্বোচ্চ আদালত বলছে যে সেক্ষেত্রে যে স্পেশাল কোর্ট তাদের নলেজে আনতে হবে, তাদের এবং সেক্ষেত্রে স্পষ্টতই যে ইডির এই তদন্ত প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মামলায় দুর্নীতির তদন্ত থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ইডির তদন্ত নিয়ে সমীহ, ভয়, ভীতি যে বিষয়টা বরাবর একটা ধারাবাহিকতা দেখা যায়, তাতে কোনো আঘাত হানলো কি, তাতে কোনো প্রভাব ফেললো না? দেখো, এই নির্দিষ্ট যে নির্দেশ এসছে সুপ্রিম কোর্টের তরফে, সেটা শুধুমাত্র চার্জশিট হয়ে যাওয়া কেসের ক্ষেত্রে। কিন্তু যে মামলা, নতুন মামলা বা যে মামলাগুলো ইডি নতুন করে শুরু করেছে, সেগুলোর ক্ষেত্রে ইডির হাত খোলাই আছে বলে বিভিন্ন অংশ মনে করছে। শুধুমাত্র যে মামলাটার ক্ষেত্রে চার্জশিট হয়ে গেছে সেক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর হবে বলেই আইনজীবীরা এবং প্রাক্তন পুলিশকর্তা তাদের ব্যাখ্যা তাই উঠে আসছে। অনেক ধন্যবাদ চিফ রিপোর্টার সতীশ মুখোপাধ্যায়, সরাসরি ছিলেন, জানালেন বিস্তারিত। এবং আপনাদের আরও একবার জানাই যে একদিকে রাজ্য সরকার বড়সড় ধাক্কার মুখে, পুলিশের ভূমিকা ধাক্কার মুখে, মাম্পি ওরফে পিয়ালি দাসের জামিন মঞ্জুর রয়েছে হাইকোর্টে। অন্যদিকে ইডির ক্ষেত্রে যে
আজ সিদ্ধান্ত দেশের সর্বোচ্চ আদালতের, তার পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডানাছাটা হলো। পিএমএলএ সন্দেহভাজন হলেই হঠাৎ করে গ্রেফতার নয়, আদালতের পর্যবেক্ষণেই গোটা তদন্ত চলবে। তার পরিপ্রেক্ষিতে বিস্তারিত বিশ্লেষণে আপনাদের জানালাম গোটা ঘটনা।